গুড মর্নিং এভরিবডি। জীবনের প্রাথমিক একক কোষ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। কোষের প্রাথমিক গঠন সম্পর্কে আমাদের আগেই ধারণা হয়েছে। লাস্ট ক্লাসে আমরা দু ধরনের কোষ আবরক বা সেল এনভেলাপ নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তো? দু ধরনের কোষ আবরক কী কী? কোষ প্রাচীর, যেটা মৃত আবরক, যা শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। আর একটা কোষ পর্দা বা প্লাজমা পর্দা, যেটা হলো জীবিত পর্দা, যা সকল প্রকার কোষে পাওয়া যায়। আর এই কোষ পর্দাটা কোথায় থাকে না, একদম প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে। আর কোষ প্রাচীর কোথায় থাকে? কোষ পর্দার বাইরে। আর কোষ প্রাচীর শুধুমাত্র আমরা পাবো কোথায়? উদ্ভিদ কোষে। আর কোথায় পেতে পারি? ব্যাকটেরিয়ার কোষেও পেতে পারি। তবে উদ্ভিদ কোষ এবং ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীরের মধ্যে কিছু গঠনগত পার্থক্য আছে। যা হোক, আমরা তো এর আগের ক্লাসে সেল এনভেলাপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াস হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোষ অঙ্গাণু। তোমরা আগেই জেনেছো যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। আচ্ছা, কেন কোষের মস্তিষ্ক বলে বলো তো? তোমরা নিচের ক্লাসে নিউক্লিয়াস সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়েছো। তো সেখানে তোমরা দেখেছো যে কোষের প্রায় সমস্ত কাজই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিউক্লিয়াস দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আজকে আমরা নিউক্লিয়াসের আল্ট্রাস্ট্রাকচার, আরও ডিটেলে স্ট্রাকচারটা পড়বো। আল্ট্রাস্ট্রাকচার বলতে কি বোঝায় সেটা আগের ক্লাসেই জেনেছো। ইলেকট্রন মাইক্রোস্কোপিক যে স্টাডি হয়েছে তাতে যে 3 ডাইমেনশনাল ভিউ পাওয়া যায়, মানে অনেক ডিটেলে আমরা স্ট্রাকচারটা এখানে পড়বো। ওকে, তো এই নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিল বলতো? প্রথম নিউক্লিয়াসের অস্তিত্ব সম্পর্কে কোন বিজ্ঞানী আমাদের জানান? রবার্ট ব্রাউন 1931-এ নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো নিউক্লিয়াস কীরকম দেখতে? খানিকটা গোলাকার একটা গঠন, প্রায় কোষের কেন্দ্রে থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু, পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু ভ্যাকুয়াল থাকে, অনেক সময় ওই ভ্যাকুয়ালের চাপে কি হয়, নিউক্লিয়াসটা একটু সাইডের দিকে সরে যায়, কোষের প্রায় ধারের দিকে চলে আসে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু ওরকম ভ্যাকুয়ালের চাপটা খুব বেশি থাকে না, মোটামুটি একটা সেন্টারের দিকেই নিউক্লিয়াসটা থাকে। ওকে, তো নিউক্লিয়াস কি ধরনের কোষ অঙ্গাণু? তোমরা প্রথম ক্লাসেই দেখেছো, আমি কোষ অঙ্গাণুর শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের বলেছিলাম। সেখানে তোমরা দেখেছিলে যে দ্বি একক পর্দাবৃত কোষ অঙ্গাণুর মধ্যে নিউক্লিয়াস পড়ে, তাই তো? তাহলে নিউক্লিয়াস অবশ্যই একটা পর্দাবৃত কোষ অঙ্গাণু। এবং কটা পর্দা থাকে নিউক্লিয়াসে? দুটো পর্দা থাকে। এবং এই যে পর্দাটা কি ধরনের পর্দা? আগেই বলেছি, যে কোনো কোষ অঙ্গাণুর পর্দাগুলোই হচ্ছে একক পর্দা, তাই তো? তাহলে প্লাজমা পর্দার যে গঠন, সেই একই ধরনের গঠনযুক্ত পর্দাও এখানে দেখা যায়। তবে প্লাজমা পর্দার সঙ্গে কিছু পার্থক্য নিউক্লিয়ার পর্দার আছে, কিন্তু গঠনগত উপাদান ওখানেও যেমন ছিল ফসফোলিপিড প্রোটিন, এখানেও ফসফোলিপিড প্রোটিন দিয়েই কিন্তু তৈরি, কিন্তু আণুবীক্ষণিক গঠনে কিছু পার্থক্য আছে। তো এই পর্দাটা, নিউক্লিয়ার পর্দাটা কেমন দেখতে এবং নিউক্লিয়াসটা কেমন দেখতে, তোমাদের এই ছবিটাতে দেখতে পাচ্ছ। মোটামুটি গোলাকার একটা কোষ অঙ্গাণু। দেখো দুটো পর্দা আছে, এবং পর্দাটা দেখো পুরোটা কিন্তু একেবারে নিশ্ছিদ্র নয়, অনেক ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে। ছিদ্রকে আমরা বলি, ইংরেজিতে কি বলি? পোর বলি। তো যেহেতু নিউক্লিয় পর্দার মধ্যেই ছিদ্রগুলো দেখা যায়, এইগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর। ওকে, তো এই নিউক্লিয়ার পোরের গঠনটা আমি পরে তোমাদের আরও ডিটেলে দেখাচ্ছি। সেখানে দেখবে যে শুধুমাত্র এটা একটা পর্দা ছিদ্র হয়ে গেছে সেটা নয়, ছিদ্রের একটা গঠনটা বেশ জটিল একটা গঠন, পরে আমি আসছি। আগে
নিউক্লিয়াসের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো, দুটো পর্দা আছে, বাইরেটাকে অবশ্যই আমরা বলবো বহিঃপর্দা আর ভিতরের পর্দাটাকে বলবো অন্তঃপর্দা। এখানে তোমরা পয়েন্টিংয়ে দেখতে পাচ্ছ যে দেখানো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। মনে হতে পারে যে এটা তো কই নিউক্লিয়াসের পর্দা, অথচ এখানে লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কেন না, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটা একটা পর্দাবৃত কোষাঙ্গাণু, জানো তো। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা কি হয়, নিউক্লিয়াসের বহিঃপর্দার সঙ্গে একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার তৈরি করে। নিউক্লিয়াসের বহিঃপর্দা এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের বহিঃপর্দার সঙ্গে সংলগ্ন থাকে। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় দুটো মার্জ হয়ে যায়, তাই এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এটাই নিউক্লিয়াসের বহিঃপর্দা। ওকে, তো এই দুটো পর্দার মাঝখানে, বহিঃপর্দার অন্তঃপর্দার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে আমরা সেটাকে বলি পেরি নিউক্লিয়ার স্পেস বা পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। ওকে, তো এই যে ফাঁকা জায়গাটা সেটাও প্রায় 50 থেকে 100 অ্যাংস্ট্রং মতো ফাঁকা জায়গা। আর পর্দাগুলোর যেমন ইউনিট মেমব্রেনের যেরকম প্রায় 75 অ্যাংস্ট্রম মতো তোমার ব্রেথ ছিল, এখানেও কিন্তু সেই একই ব্রেথ, কিন্তু দুটো পর্দার মাঝখানে এখানে প্রায় 50 থেকে 100 নয়, প্রায় 100 থেকে 150 অ্যাংস্ট্রম মতো ফাঁকা জায়গা থাকে। তা এই গেল নিউক্লিয়ার মেমব্রেন। এইবার নিউক্লিয়াসের ভিতরে চলে যাও, দেখি নিউক্লিয়াসের ভিতরে কি আছে। নিউক্লিয়াসের ভিতরে যেমন সাইটোপ্লাজম তোমার কোষের প্রোটোপ্লাজমের যে ভিত্তিটা তৈরি করে একটা ধাত্র, সেই ধাত্রটাকে তো আমরা সাইটোপ্লাজম বলি। তো সেই রকমই নিউক্লিয়াসের ভেতরেও একটা ওরকম ধাত্র থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। ওকে, আর সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে কি হয়, কিছু তোমার সরু সুতোর মতো পদার্থ পড়ে থাকে, সেটাকে বলা হয় ক্রোম্যাটিন। তো সেই ক্রোম্যাটিনটা আবার কি দিয়ে তৈরি, ডিএনএ এবং হিস্টোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি। এই ক্রোম্যাটিন সরু সুতোর মতো। এখানে দেখো ডট ডট স্ট্রাকচার দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এটা ওই বিডেড স্ট্রাকচার। কেন এরকম ডট হয়েছে আমি তোমাদের বলছি, এবং পরে একটা ছবিও আছে। ডিএনএ হচ্ছে সরু সুতোর মতো একটা পদার্থ, এটা তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যেই বংশগতির বাহক যে পদার্থ, সেই পদার্থই নিউক্লিয়াসের মধ্যেই থাকে। এবং কেন নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ কোষের প্রায় সমস্ত রকম কাজই এই নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুধু তাই নয়, একটা কোষ তথা সেই কোষ দিয়ে তৈরি যে পুরো অর্গানিজমটা, সেই অর্গানিজমের সমস্ত রকমের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক এই নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের ভিতরে একটা বিশেষ ধরনের পদার্থ থাকে যেটাকে আমরা বলি ডিএনএ। এই ডিএনএই হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এবং এই ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে বেশ সুন্দরভাবে গুছিয়ে একটা স্ট্রাকচার গঠন করে, সেটাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোমই মানে বিভিন্ন ধরনের কম্প্যাকশনের এক একটা স্তরে এক একটা আমরা নাম দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে যেটা তোমাদের বলা হচ্ছে ক্রোম্যাটিন মেটেরিয়াল, দেখো ব্র্যাকেটে লিখেছি ডিএনএ। তো এই ক্রোম্যাটিন আর ডিএনএর কি পার্থক্য, সেটা হচ্ছে যে ডিএনএ হচ্ছে একটা সরু সুতোর মতো পদার্থ, সেটাই হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে সরু সুতোর মতো একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকে আমরা বলি ক্রোম্যাটিন। এই ক্রোম্যাটিনই আরও পেঁচিয়ে গিয়ে আস্তে আস্তে সব থেকে পেঁচানো কনডেন্সড অবস্থায় যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে আমরা বলি ক্রোমোজোম। ঠিক আছে, একটা মোটা দড়িকে তুমি পাক খুলতে 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 একদম সরু যে পাকের যে দড়িটা পাবে, যেটা হবে সেটাকেই আমরা ডিএনএর সঙ্গে তুলনা করি। তো এখন একটা সরু সুতোকে তুমি ধরো পেঁচাচ্ছ, তো সেই পেঁচানোর সময় তুমি কিছু একটা বেসের উপর রেখে সেটাকে পেঁচাচ্ছ, সেই বেসগুলো কি, সেগুলোই হচ্ছে হিস্টোন প্রোটিন। আসছি আমি সেদিকে। এখন তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। দেখো, আউটার মেমব্রেন, এখানে আউটার মেমব্রেন বলতে কি, আমি নিউক্লিয়ার পর্দাটাকে আমি একটু বড় করে এখানে দেখাচ্ছি।
নিউক্লিয়াসের বাইরের পর্দাটাকে আমরা বলছি আউটার মেমব্রেন বা বহিঃ পর্দা, আর ভিতরের পর্দাটাকে বলা হচ্ছে ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা। ওকে, আর দুটো পর্দার মাঝের যে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার স্পেস। ওকে, আর নিউক্লিয়াসের ভিতরে পর্দার ঠিক গায়ের যে জায়গাটা আছে সেটাকে বলা হচ্ছে দেখো নিউক্লিয়ার ল্যামিনা। তা নিউক্লিয়ার পোর কমপ্লেক্স কোথায়? দেখো নিউক্লিয়াসের বহিঃপর্দার গায়ে যে দেখতে পাচ্ছ ফুটো ছোট 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 ছিদ্রের মতো দেখা যাচ্ছে, আর ওর গায়েতে দেখো কিছু রাইবোজোম দেখানো হয়েছে। কেন এই রাইবোজোম দেখানো হয়েছে আমি আগের ছবিতেই তোমাদের দেখালাম, যে দেখানো আছে বহিঃপর্দাটাকে, ওখানে কি পয়েন্টিং দেখানো আছে দেখলে? দেখো বহিঃপর্দাকে দেখানো আছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, দেখতে পাচ্ছ? আর দেখো পরের ছবিটাতে দেখো, এখানে দেখো ওটাকেই দেখানো হয়েছে আউটার মেমব্রেন। অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের পর্দাটাই নিউক্লিয়াসের বহিঃপর্দার কাজ করে। ওকে, বোঝা গেছে? এবার তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু রকমের হয়। কি কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে কি হয়? রাইবোজোম থাকে, সেই জন্য তার গাটা অমসৃণ বা রাফ হয়, সেই জন্যই আমরা তাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলি। তো এখানে দেখো এই যে নিউক্লিয়াসের বহিঃপর্দা, তার গায়ে রাইবোজোম আছে, অর্থাৎ এটা কিন্তু তোমার এন্ডোপ্লাজমিক রেটিকিউলামেরই অংশ, যে কারণে এই নিউক্লিয়াসের বহিঃপর্দার গায়েতে এরকম দেখছো যে রাইবোজোম আছে। তো রাইবোজোম যেখানেই থাকবে তার সিগনিফিকেন্সটা কি? মানে সেই জায়গাতে প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন তৈরি হবে। তোমরা জানো রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। এগুলো তো তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো, সুতরাং এই সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা আছে। আর প্রোটিন তৈরি করার জন্য যে নির্দেশটা আসবে সেটা আসবে নিউক্লিয়াস থেকে। তো সেই নিউক্লিয়াসের গায়েই তাই দেখো রাইবোজোম আছে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা একদম নিউক্লিয়াসকে পেঁচিয়ে থাকে। কোষের অন্য জায়গাতেও থাকে, কিন্তু নিউক্লিয়াসের চারপাশে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের একটা তোমার লাইনিং থাকে। তো যার ফলে কি হয়, নিউক্লিয়াস থেকে যে জেনেটিক মেটেরিয়ালগুলো আসছে সেগুলো এসে রাইবোজোমের নির্দেশ নিয়ে আসছে, সেই নির্দেশ অনুযায়ী রাইবোজোম প্রোটিন তৈরি করছে, তার ফলে কাজটা করতে অনেক সহজ হয়। এবার দেখো নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, অর্থাৎ নিউক্লিয়াসের গায়ে যে ছিদ্রটা আছে সেটাকে কেন নিউক্লিয়ার পোর কমপ্লেক্স বলা হচ্ছে? একটা গঠন, একটা তোমার যৌগিক গঠন, শুধুমাত্র একটা ছিদ্র নয়। দেখো এখানে কি আছে, দেখো দুটো রিংয়ের মতো স্ট্রাকচার আছে, বাইরের দিকে বাইরের যে দুটো রিংয়ের মতো স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে আউটার রিং, আর ভিতরের দিকে রডের মতো কিছু স্ট্রাকচার আছে। ঠিক আছে, আরও ডিটেল স্ট্রাকচার তোমরা পরে পড়বে, আমি একটা সিম্পল স্ট্রাকচার এখানে তোমাদের দেখাচ্ছি। তো এই ছিদ্রগুলো কেন এরকম এত বড় বড় ছিদ্র আছে? অন্যান্য কোষাঙ্গাণুর গায়েও কিন্তু যে পর্দা আছে তার মধ্যে চ্যানেল থাকে। প্লাজমা মেমব্রেন পড়ানোর সময় তোমাদের আমি দেখিয়েছি যে চ্যানেল প্রোটিন থাকে তোমার, সেই চ্যানেল প্রোটিনগুলোর মাধ্যমে বিভিন্ন জিনিসের আদান প্রদান হয়। কিন্তু এখানে আলাদা করে পোর কমপ্লেক্স কেন করতে হলো? কারণ নিউক্লিয়াস হচ্ছে কোষের যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করে, অন্যান্য কোষাঙ্গাণুর কাজও নিয়ন্ত্রণ করে। তাহলে নিউক্লিয়াস হচ্ছে তোমার ইনফরমেশন সেন্টার, তো সেখান থেকে ইনফরমেশন কোষের বাইরে যাবে, এবং কোষের বাইরে থেকে অনেক সিগন্যাল নিউক্লিয়াসের ভেতরে আসবে। তো অর্থাৎ এখানে এই কোষাঙ্গাণুটার মধ্যে অনেক বেশি পরিমাণে ইনফরমেশন মেটেরিয়ালের যাতায়াতের প্রয়োজন হচ্ছে, যে কারণেই এই পোর কমপ্লেক্সটা তৈরি হয়েছে, এবং খুব বড় বড় মলিকিউলগুলো এখান দিয়ে পাস করে। তো যে কারণে এখানে পোর কমপ্লেক্স তৈরি করতে হয়েছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম এখানে মূলত নিউক্লিয়াস কি না, নিউক্লিয়াস হচ্ছে ইনফরমেশন সেন্টার, যেখানে ইনফরমেশনটা কার মধ্যে আছে? ডিএনএর মধ্যে। কিসের ইনফরমেশন আছে?
তোমার বংশগত বৈশিষ্ট্যের ইনফরমেশন আছে এবং কোষের যে এই বৈশিষ্ট্যগুলো কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোষের কাজের মাধ্যমেই কোষের পরিচয় তোমার আমরা জানতে পারি। এই বংশগত বৈশিষ্ট্য বলছি, বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে গেলে তাকে তো কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো কারা করছে, একদম প্রাথমিক স্তরে কোষের দ্বারাই হচ্ছে। তো সেই কোষের কাজগুলো মেনটেন হচ্ছে কার মাধ্যমে, নিউক্লিয়াসের নির্দেশের মাধ্যমে। তাহলে নির্দেশক যে পদার্থ সেটাই হচ্ছে এখানে ডিএনএ। তা ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে কিভাবে থাকে দেখো দেখানো হয়েছে একদম প্রাথমিক স্তরে। যেটা দেখানো হয়েছে দেখো 1 নম্বরে দেখানো হয়েছে ডিএনএ। তো একটা ডিএনএ হচ্ছে একটা দ্বিতন্ত্রী, একটা তোমার প্যাঁচানো একটা পদার্থ, ওকে, অণু, ম্যাক্রোমলিকিউল বলতে পারো। তোমাদের এরপরে আমরা আসবো, তোমরা বায়োমলিকিউল নিয়ে আলোচনা করব, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার সঙ্গে নিউক্লিক অ্যাসিডও খানিকটা আমি আলোচনা করে দেবো। তো এই সেখানেই ম্যাক্রোমলিকিউল কি জানবে। তো ম্যাক্রোমলিকিউল কোনগুলোকে বলে, তোমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ সম্পর্কে জানো। তো এখানে যে সমস্ত পদার্থগুলো বায়োলজিক্যাল সিস্টেমে কি হয়, যে যৌগিক পদার্থগুলো থাকে সেগুলো বেশ বড় সাইজের যৌগিক পদার্থ, এইগুলোকেই আমরা বলি ম্যাক্রোমলিকিউল। তো ডিএনএ হচ্ছে সেরকমই একটা ম্যাক্রোমলিকিউল। কীরকম, দ্বিতন্ত্রী হেলিক্যাল স্ট্রাকচার একটা, দেখো প্যাঁচানো তোমার স্প্রিংয়ের মতো একটা গঠন। তো এর ডায়ামিটার কত, 2 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার একটা হেলিক্যাল স্ট্রাকচার। 2 ন্যানোমিটার ডায়ামিটারের হেলিক্যাল স্ট্রাকচার, লেন্থটা বলছি না আমি, এর ডায়ামিটার বলা হচ্ছে। তো এই ডিএনএটা দেখো পেঁচিয়েছে, হিস্টোন নামে এক ধরনের প্রোটিন থাকে। তো অনেক রকমের হিস্টোন আছে, সে সম্পর্কে তোমাদের যখন বংশগতি পড়ানো হবে, এই ডিএনএর কম্প্যাকশন কীভাবে ডিএনএ থেকে আস্তে আস্তে ক্রোমোজোম হয় আরও ডিটেলে বলা হবে যখন, তখন এখানে কত রকমের হিস্টোন আছে কি আছে বলা হবে। তো এইটুকু জেনে রাখো তোমরা, হিস্টোন নামে এক রকমের প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো এই স্ট্রাকচারটা তৈরি করতে এবং ধরে রাখতে সাহায্য করে। সেই হিস্টোন অক্টামার বলা হয়। 4 ধরনের হিস্টোন 2টো করে ইউনিট থেকে একটা অক্টামার তৈরি করে। সেই হিস্টোন অক্টামারের উপরে দেখো পেঁচিয়ে আস্তে আস্তে একটা গঠন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি নিউক্লিওজোম। তাহলে প্রথম গঠনের প্রাথমিক স্তরে হচ্ছে ডিএনএ, সেই ডিএনএটা দেখো হিস্টোনের উপর পেঁচিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। তো তোমরা ফিজিক্সে সলিনয়েড মডেল পড়বে, যে একটা তারকে কিভাবে একটা তোমার মেটালের উপর জড়িয়ে যে স্ট্রাকচার তৈরি হয় সেটাকে সলিনয়েড বলে। তো ওই ধরনেরই দেখতে একটা গঠন, তো এটাকে আমরা বলি নিউক্লিওজোম। তো এই 2টো নিউক্লিওজোমের মাঝে যে ডিএনএটাকে একটা হিস্টোন থাকে সেটাকে আমরা বলি H1 হিস্টোন, এবং যে ডিএনএ দিয়ে এই 2টো স্ট্রাকচার এই H1 হিস্টোনের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলি লিঙ্কার ডিএনএ। যাই হোক, এইরকম অনেকগুলো নিউক্লিওজোম আবার নিজেদের মধ্যে পাক খেয়ে 30 ন্যানোমিটার একটা মোটা গঠন তৈরি করে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে র্যাপিং, প্রথমে লেখা আছে র্যাপিং অফ ডিএনএ অ্যারাউন্ড হিস্টোন, মানে হিস্টোনের উপরে ডিএনএ র্যাপ করা মানে পেঁচিয়ে যাওয়া। তারপরে 2 নম্বর স্টেপে গিয়ে আসছে ফরমেশন অফ এ 3 ডাইমেনশনাল জিগজ্যাগ স্ট্রাকচার ভায়া হিস্টোন H1 অ্যান্ড আদার ডিএনএ বাইন্ডিং প্রোটিন। মানে এরপর কি হচ্ছে, ওই যে ধরো একটা সুতোর মধ্যে তুমি একটা ঢিল বেঁধেছো, এবার সেইটাকে আবার তুমি পেঁচাচ্ছ, পেঁচিয়ে একটা জিগজ্যাগ স্ট্রাকচারের মতো, জিগজ্যাগ বুঝো তো, একটা দেখো অল্টারনেট অ্যারেঞ্জমেন্টে আছে, সেটাকে বলা হয় জিগজ্যাগ স্ট্রাকচার। তো ওই রকমভাবে পেঁচিয়ে একটা 30 ন্যানোমিটার মোটা দড়ি তৈরি হলো। তারপরে কি হলো দেখো, 3 নম্বর পয়েন্টে বলা আছে অ্যাঙ্কারিং অফ রেডিয়াল লুপ ডোমেইন টু দ্য নিউক্লিয়ার ম্যাট্রিক্স। এইবার এই স্ট্রাকচারটা সেটা আবার লুপের মতো তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তার ডায়ামিটারটা আরও বেড়ে যাচ্ছে, 300 ন্যানোমিটার হয়ে গেল। তাহলে
এই যে ঘনীভূত হওয়ার সব থেকে প্রাথমিক স্টেজে হচ্ছে শুধু ডিএনএ, সেই ডিএনএটা হিস্টোনের উপর পেঁচিয়ে যে স্ট্রাকচারটা হলো সেটা 11 ন্যানোমিটারের একটা গঠন। সেই 11 ন্যানোমিটারের স্ট্রাকচারটা আরও পেঁচিয়ে হলো 30 ন্যানোমিটারের স্ট্রাকচার। 30 ন্যানোমিটারের স্ট্রাকচারটা আবার লুপ ফরমেশন করে 300 ন্যানোমিটারে এলো। তারপরে সেই 300 ন্যানোমিটারটা আরও বেশি পেঁচিয়ে লুপ হলো। কিভাবে পেঁচানো আছে এই ছবিতেই দেখতে পাচ্ছ। এখানে যে লেখাগুলো বলা আছে সেগুলো তোমাদের না পড়লেও চলবে। আমি এখানে এটা তোমাদের মুখস্থ করার জন্য আমি দিইনি, তোমাদের একটা আইডিয়া হওয়ার জন্য। দেখো ছবিটা দিয়েছি এই কারণেই, ছবিতে দেখো ঠিক কিভাবে পেঁচাচ্ছে, পেঁচিয়ে পেঁচিয়ে একটা 2 ন্যানোমিটার ডায়ামিটারের একটা তোমার হেলিকাল সুতো, সেটা কিভাবে পেঁচিয়ে 700 ন্যানোমিটারের গঠন তৈরি করলো। তারপর সেই 700 ন্যানোমিটারের গঠনটা আরও পেঁচিয়ে 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 দেখো একটা ক্রোমোজোমের ডায়ামিটার দেখানো হয়েছে প্রায় 1400 ন্যানোমিটার। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যখন আমরা ক্রোম্যাটিন কোন জায়গাটাকে বলি বলো তো, যেখানে ওই যে 30 ন্যানোমিটারের যে স্ট্রাকচারটা এখানে দেখানো হচ্ছে, ওই ডিএনএ যখন হিস্টোনকে পেঁচিয়ে এই যে 11 ন্যানোমিটারের স্ট্রাকচারটা আছে, এই 11 ন্যানোমিটার স্ট্রাকচারের এরকম সরু সুতোর মতো বিডেড স্ট্রাকচার যে তোমাদের নিউক্লিয়াসে যেটা দেখানো হলো, দেখো এই যে বিডেড স্ট্রাকচারটা দেখছো এখানে ক্রোম্যাটিন মেটেরিয়াল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখানে 11 ন্যানোমিটার এবং 30 ন্যানোমিটারের গঠনের যে অংশটা এই রকম অবস্থায় কোষের মধ্যে থাকে। কখন থাকে? নর্মালি যখন কোনো একটা কোষ ডিভাইড করছে না, বিভাজিত হচ্ছে না, তখন কিন্তু এইরকমভাবে নিউক্লিয়াসের মধ্যে থাকে, ক্রোমোজোম হিসেবে কিন্তু থাকে না। এইবার যখন কোষ বিভাজনের দরকার পড়বে তখন কি হয় না, এই সুতোটা আস্তে আস্তে পেঁচিয়ে 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 এই 1400 ন্যানোমিটারের একটা ক্রোমোজোম গঠন করে। তো এইভাবে কেন পেঁচাতে হয় কোষ বিভাজনের আগে? কারণ তুমি ধরো একটা বাড়িতে কোনো কিছু ভাগ হচ্ছে, ঠিক আছে? তো কোনো কিছু ভাগ করতে গেলে ভালো ভাবো তোমরা 2 ভাই বোন, ঠিক আছে? কিছু লজেন্স আনা হয়েছে, সেই লজেন্সগুলো তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 10টা লজেন্স নিয়ে এসছে বাবা, তাহলে দুজনকে সমান ভাগে ভাগ করে দিতে গেলে কি করতে হবে না, 10টা করে 10টা লজেন্স আছে, তাহলে 5টা করে ভাগ হলো। তো আগে তো লজেন্সগুলো এক জায়গায় জড়ো করতে হবে, এক জায়গায় আনতে হবে, তবে তো ভাগ হবে না। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি ভাগ হবে? হবে না। তো সেই রকমই কোষের মধ্যে ক্রোম্যাটিনগুলো এরকম সরু সুতোর মতো ছড়িয়ে থাকে, ঠিক আছে? এবার যখন কোষ বিভাজন হবে তখন তো একটা কোষ বিভাজিত হয়ে 2টো কোষ হবে, সেখানে 2টো নিউক্লিয়াস হবে। সেই 2টো নিউক্লিয়াসে যাতে সমান পরিমাণে জেনেটিক মেটেরিয়াল বা বংশগতির পদার্থ অর্থাৎ ডিএনএ যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে একটুও যদি এদিক ওদিক হয় ইনফরমেশন ভাগ করার ক্ষেত্রে, ইনফরমেশন বহন করছে যে পদার্থটা, সেইটাকে ভাগ করতে যদি সামান্য একটু গোলমাল হয় না, তাহলেই কিন্তু নানা রকমের বংশগত তোমার রোগ সৃষ্টি হয়ে যায়। সেগুলো তোমরা যখন বংশগতি পড়বে সেখানে আমরা আলোচনা করব। ওকে? তাই যখন কোষ বিভাজিত হয় তখন এই ডিএনএকে সমান ভাগে ভাগ করাটা, ডিএনএকে বা ক্রোমোজোমকে একেবারে সমান ভাগে ভাগ করাটা অত্যন্ত জরুরি। আর সমান ভাগে ভাগ করতে গেলেই তাহলে কি করতে হবে না, আগে খুব ভালো করে সেটা সেই জেনেটিক মেটেরিয়ালগুলোকে, বা এখানে ক্রোম্যাটিন আমি বলি, ক্রোম্যাটিনগুলোকে ভালো করে গুছিয়ে এক জায়গায় প্যাক করতে হবে, এক জায়গায় সাজাতে হবে, সাজিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর তাকে ভাগ করা খুব সহজ হবে। এবং সেখানে ভাগের সময় কোনো এরারের চান্সও অনেক কম হবে। তো যে কারণেই ক্রোমোজোমের মানে ক্রোম্যাটিন জালিকার কম্প্যাকশন হয়ে অর্থাৎ ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করে। তাহলে নর্মালি কোনো কোষ যখন বিভাজিত হচ্ছে না সেখানে কি আমরা ক্রোমোজোম দেখতে পাবো? না, পাবো না। অর্থাৎ একটা কোষ যখন বিভাজিত হবে, বিভাজন হবার আগে সে তৈরি হয় যখন, তখন এই ক্রোম্যাটিন জালিকাগুলো
ক্রোমোজোমের গঠনে পরিণত হয়। ওকে, তাহলে আমরা একমাত্র ডিভাইডিং কোষে, বিভাজনরত কোষেই ক্রোমোজোমের গঠন দেখতে পাবো, আর নর্মাল কোষে আমরা ক্রোম্যাটিন দেখতে পাবো। আসলে ক্রোমোজোম আর ক্রোম্যাটিন তো বুঝতেই পারছো একই জিনিস দিয়ে তৈরি। তাহলে ঘনীভূতকরণের বিভিন্ন স্তরে আমরা বিভিন্ন রকম নাম দিয়েছি, কাউকে বলছি ক্রোম্যাটিন, কাউকে বলছি এই যে ক্রোমোজোমের দেখো এখানে দুটো বাহু দেখানো হয়েছে, এক একটা বাহুকে আমরা বলি ক্রোম্যাটিড। তাহলে একটা ক্রোমোজোমকে দুটো অংশে ভাগ করলে, লম্বালম্বি দুটো অংশে ভাগ করলে যে দুটো বাহু দেখা যাচ্ছে সেগুলোকে আমরা বলছি ক্রোম্যাটিড। ক্রোম্যাটিড দুটো একসঙ্গে যুক্ত করে দিলে যে গঠনটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি ক্রোমোজোম। আর একেবারে সরু সুতোর মতো গঠন যখন নিউক্লিওজোমের গঠন দেখা যাচ্ছে 11 ন্যানোমিটার স্ট্রাকচারে, তখন সেটাকে আমরা বলছি ক্রোম্যাটিন। ঠিক আছে, তাহলে ক্রোম্যাটিন, ক্রোম্যাটিড, ক্রোমোজোম। ক্রোমোজোম কম্প্যাকশনের ঘনীভূতকরণের বিভিন্ন স্তরে বিভিন্ন নাম দিয়েছি, কিন্তু গঠনগত উপাদান হিসেবে থাকছে শুধুমাত্র ডিএনএ আর হিস্টোন প্রোটিন। আর জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করছে ডিএনএ। হিস্টোন প্রোটিনের কিন্তু বংশগতিতে কোনো ভূমিকা নেই। হিস্টোন প্রোটিন শুধুমাত্র ক্রোমোজোম কম্প্যাকশনে অর্থাৎ ঘনীভূতকরণের, ক্রোমোজোমের গঠনটাকে ধরে রাখতে সাহায্য করে। ওকে, তাহলে নিউক্লিয়াসের যে কাজগুলো, সেই কাজগুলো তাহলে নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে? এই ডিএনএর মাধ্যমে। ডিএনএই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, যার মধ্যে সমস্ত রকমের ইনফরমেশান আছে। কখন কোষে কোন মেটাবলিজম হবে, কি ধরনের মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হচ্ছে তোমার বিপাক, বিভিন্ন ধরনের বিপাক, নিউক্লিয়াসের নিজস্ব বিপাক, অন্যান্য কোষাঙ্গাণুর মধ্যে যে সমস্ত বিপাক চলছে, সমস্ত কাজগুলোই এই ডিএনএর মধ্যে ব্লুপ্রিন্ট হিসেবে থাকে। ওকে, ডিএনএই হচ্ছে জীবজগতের একমাত্র তোমার একটা অণু যে কিনা তোমার প্রতিলিপি গঠনে সক্ষম, নিজের মতোই আর একটা অণু তৈরি করতে পারে। আচ্ছা, শুধুমাত্র ডিএনএ নয়, আরএনএও পারে, তবে সেটা নিম্ন শ্রেণীর কিছু জীবেদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু ইউক্যারিওটিক কোষে আমরা জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএকেই পাই। তো ডিএনএ নিজের প্রতিলিপি গঠন করতে পারে। ডিএনএ হচ্ছে একটা তোমার নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াসে পাওয়া যায়, তাই এটাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়, অ্যাসিডিক ইন নেচার। তো ডিএনএ ছাড়াও ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তো আমি বললাম যে আরএনএও অনেক সময় জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করতে পারে, কিন্তু সেটা ইউক্যারিওটিক কোষে নয়, প্রোক্যারিওটিক কোষে হতে পারে। তো আমরা এখানে ইউক্যারিওটিক কোষের গঠন পড়ছি, তাই আমরা এখানে ডিএনএকেই জেনেটিক মেটেরিয়াল বলবো। ওকে, তো এই গেল নিউক্লিয়াসের গঠন এবং কাজ সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। তো নিউক্লিয়াসের কাজের মধ্যে মূলত তো বললাম সমস্ত কোষাঙ্গাণুরই কাজগুলো পরিচালনা করে। তো সমস্ত কোষাঙ্গাণুর কাজ যে পরিচালনা করে, তাহলে কিসের মাধ্যমে পরিচালনা করে? তাকে তো নিশ্চয়ই একটা কিছু ভাষা বলতে হবে কমিউনিকেশনের জন্য। এই যে আমি তোমাদের নিউক্লিয়াস সম্পর্কে বলছি, তো কি করে তোমরা বুঝছো? আমি কিছু কথা বলছি, যেই কথাগুলোর তোমাদের কাছে কিছু মানে পৌঁছচ্ছে, তাহলে এই ভাষাটাকে একটা সিগন্যাল বলতে পারি, যেই সিগন্যালটা তোমার কানের মধ্যে দিয়ে ব্রেনে যাচ্ছে, যেটা তোমার মধ্যে একটা কিছু এফেক্ট তৈরি করছে, তোমার মধ্যে কিছু অনুভূতি দিচ্ছে। ঠিক তেমনই একটা যে কোনো অঙ্গাণু আর একটা অঙ্গাণুর সঙ্গে তো কথা বলবে, তো তারা তো আমাদের মতো ভাষা বলতে পারে না। তাহলে কিসের ভাষায় কথা বলে? আগেই বলেছি, প্রোটিনের ভাষায়। আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম, প্রোটিনের ভাষায় কথা বলে। তাহলে সমস্ত নির্দেশগুলো প্রোটিনের মাধ্যমে যায়। তো প্রোটিন কি করে তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। তো ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমরা বলি ট্রান্সক্রিপশন। যেহেতু ডিএনএও একটা নিউক্লিক অ্যাসিড, আরএনএও একটা নিউক্লিক অ্যাসিড, তাই এখানে ভাষার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র স্ক্রিপ্ট একজনের কাছ থেকে আর একজনের ট্রান্সফার হচ্ছে। তাই বলা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির এই ঘটনাটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। আর এই আরএনএ কি হয়? নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার পোর কমপ্লেক্সের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গিয়ে কোথায় যাবে? রাইবোজোমে যাবে। রাইবোজোম কি করে? এই আরএনএর মধ্যে যে ইনফরমেশনটা আছে, ডিএনএ যে ইনফরমেশন আরএনএর মাধ্যমে পাঠালো, সেই ইনফরমেশনটাকে পড়ে সেই অনুযায়ী
প্রোটিন তৈরি করে। ওকে, আবার এই যে রাইবোজোমটা আবার তৈরি করার জন্য নির্দেশও থাকে ডিএনএর মধ্যে। এবং ডিএনএর মধ্যে আবার কোথায় থাকে? তো ডিএনএ তো তোমার বললাম ঘনীভূত হয়ে কি করে, ক্রোমোজোম তৈরি করে। তো এই ক্রোমোজোমের তোমার নিউক্লিয়াসে, আচ্ছা নিউক্লিয়াসে এখানে দেখো, এই যে ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের, নিউক্লিয়াসে দেখো কিছু গোলাকার স্ট্রাকচার আছে যেটাকে আমরা বলি নিউক্লিওলাস। ক্রোম্যাটিন সম্পর্কে তো বললাম। তো নিউক্লিওপ্লাজম, ক্রোম্যাটিন, এরপর হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটা গোলাকার অংশ থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিওলাস। তো এই নিউক্লিওলাস আবার তোমার ক্রোমোজোমের যে অংশগুলোতে থাকে সেই জায়গাতে তোমার রাইবোজোম তৈরির জিন থাকে। জিন কি? জিন হচ্ছে তোমার জিন হলো ডিএনএর কার্যকরী একক। তো ডিএনএ সব অংশটাই কিন্তু কোডিং নয়, ডিএনএর যে অংশটা ফাংশনাল বা কার্যকরী হয় সেই কার্যকরী অংশতেই কিন্তু ইনফরমেশন মেটেরিয়াল থাকে। তো আমি কি বললাম না, রাইবোজোম তৈরির ইনফরমেশনটাও তো এই ডিএনএর মধ্যে থেকেই আসে। তো ডিএনএর মধ্যে আবার বিশেষ কিছু জায়গা আছে যেই জায়গার জিনগুলো তোমার রাইবোজোম তৈরি করে। তো এই নিউক্লিওলাস ক্রোমোজোমের যে অংশগুলোতে থাকে সেই জায়গাগুলোতে রাইবোজোম তৈরির একদম গুচ্ছ গুচ্ছ জিন থাকে। তো সেখান থেকে রাইবোজোম তৈরি হয়। রাইবোজোম তৈরি হয় মানে সেখান থেকে সেখানে ডিএনএগুলো থেকে আগে রাইবোজোম তৈরির আরএনএ তৈরি হয়, রাইবোজোমাল আরএনএ তৈরি হয়, এবং সেখান থেকে রাইবোজোমাল সাব ইউনিট তৈরির ইনফরমেশন তোমার বাইরে আসে, এবং সেখান থেকে রাইবোজোম তৈরি হয়। তো এই রাইবোজোমগুলোর মধ্যে আবার প্রোটিন তৈরি হয়। তো সেই প্রোটিনের মাধ্যমেই কিন্তু বিভিন্ন কোষাঙ্গাণুর কাজগুলোকে পরিচালনা করে নিউক্লিয়াস। বিভিন্ন ধরনের কোষীয় বিপাক পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রেও এই আরএনএর মাধ্যমেই কিন্তু নিউক্লিয়াস, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এই সমস্ত বিভিন্ন ধরনের আরএনএ তৈরি হয়, এবং এইগুলো তোমার রাইবোজোমের মধ্যে যে প্রোটিন তৈরি হচ্ছে সেই প্রোটিনের মাধ্যমেই সিগন্যালগুলো যাচ্ছে বিভিন্ন কোষ অঙ্গাণুতে। আর তোমার নিউক্লিওলাস নিউক্লিওলাস এটা হচ্ছে কি বললাম যে নির্দেশ করে ক্রোমোজোমের একটা বিশেষ অংশ যেই জায়গাতে রাইবোজোম তৈরির জিন থাকে। তো এই নিউক্লিওলাসটা কি দিয়ে তৈরি? এটাও মূলত তোমার ফসফোপ্রোটিন দিয়ে তৈরি, আর এর মধ্যে আরএনএ থাকে। তো নিউক্লিওলাসের আবার তিনটে অংশ থাকে: গ্র্যানুলার জোন বা দানাদার একটা অংশ, ফাইব্রিলার জোন বা তোমার সরু সূত্রাকার অংশ, আর অ্যামরফাস জোন বা অনিয়তাকার অংশ। তো মূলত এই তিনটে জোন থাকে একটা নিউক্লিওলাসের মধ্যে। নিউক্লিয়াস আর নিউক্লিওলাস কথাটা কিন্তু খেয়াল করবে। নিউক্লিয়াস হচ্ছে কোষ অঙ্গাণুটার নাম, আর নিউক্লিওলাস এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটা গোলাকার অংশ। ওকে, তো নিউক্লিওলাসের কি বললাম, তিনটে অংশ থাকে। নিউক্লিওলাসের বাইরের দিকের অংশটা দানাদার, একটু তোমার ডটের দানাদার মতো অংশ দেখা যায়। তো এখানে রাইবোনিউক্লিয় প্রোটিন থাকে, সেই জন্য এরকম একটু তোমার দানাদার মতো গঠন দেখতে হয়। আর ভিতরের দিকে কিছু অংশে তোমার সূত্রাকার কিছু অংশ দেখা যায়, যেখানে তোমার ওই এখানটাও রাইবোনিউক্লিয় প্রোটিনই দেয়া থাকে। কিছু সরু সরু সূত্রাকার অংশ দেখা যায়, এটাকে বলা হয় ফাইব্রিলার জোন। আর
যেই জায়গাগুলো একটু অনিয়তাকার গঠন আছে সেই জায়গাটাকে আমরা বলি অ্যামরফাস জোন। তো মোটামুটি এই তিনটে অংশ দেখা যায়, খুব বেশি ডিটেলে তোমাদের নিউক্লিওলাস পড়তে হবে না। তো নিউক্লিওলাসের এই তিনটে জোন দেখা যায়, এইটা শুধু জেনে রাখো। তো আর আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিউক্লিওলাস কি সিগনিফাই করে। একটা নিউক্লিয়াস নিউক্লিওলাসের নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিওলাস কি সিগনিফাই করে, মানে কি নির্দেশ করে। তাহলে কি বলবে না, নিউক্লিওলাস ক্রোমোজোমের, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের যে অংশে থাকে সেই জায়গাগুলোতে রাইবোজোম তৈরির জিন থাকে। ওকে, আর কোষ বিভাজনের সময় যখন কোষ বিভাজিত হয় তখন তো আস্তে আস্তে এই নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় এবং আস্তে আস্তে নিউক্লিওলাসটাও কিন্তু বিলুপ্ত হয়। সেটা তোমার মেটাফেজ দশার আগেতে, কোষ যখন বিভাজন হবে সেই সময় তোমাদের বলবো, কোষ বিভাজন যখন পড়াবো। আর নিউক্লিওলাস ক্রোমোজোমের যে জায়গায় থাকে সেই জায়গায় তো রাইবোজোম তৈরির জিন থাকে, এবং এই নিউক্লিওলাস রাইবোজোম তৈরিতেও একটা ভূমিকা নেয়। রাইবোজোম অ্যাকচুয়ালি নিউক্লিওলাসের মধ্যেই রাইবোজোমটা তৈরি হয়। নিউক্লিওপ্লাজম বললাম, নিউক্লিওপ্লাজমের মধ্যে কি কি থাকে, তাহলে নিউক্লিওপ্লাজমের মধ্যে বুঝতেই পারছো ক্রোম্যাটিন মেটেরিয়ালটা ছড়িয়ে থাকে, অর্থাৎ ডিএনএ থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে যেহেতু ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস হয়, অর্থাৎ নিউক্লিওপ্লাজমের মধ্যে আরএনএও পাবে, ফসফোপ্রোটিন পাবে, হিস্টোন পাবে, বিভিন্ন ধরনের এনজাইম পাবে, বিভিন্ন ধরনের তোমার সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি লবণ পাবে। ওকে, তাহলে এই গেল নিউক্লিওপ্লাজম। আর ক্রোমোজোমের গঠন তো, ক্রোম্যাটিন মেটেরিয়ালের গঠন কিভাবে আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি হয় সেটা তো বলেইছি। তাহলে এই গেল নিউক্লিয়াস সম্পর্কে একটা ধারণা তোমরা পেলে। তাহলে নিউক্লিয়াসের কাজ বোঝা গেছে। প্রথমত কি বললাম না, নিউক্লিয়াসই হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। বংশগত বৈশিষ্ট্যের বাহক হিসেবে যে মেটেরিয়ালটা থাকে সেটাকে আমরা কি বলি, ডিএনএ। ডিএনএটা হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রোম্যাটিন মেটেরিয়াল গঠন করে, যে ক্রোম্যাটিন মেটেরিয়াল আরও অনেক ঘনীভূত হয়ে কোষ বিভাজনকালে ক্রোমোজোম গঠন করে। ক্লিয়ার? আর নিউক্লিয়াসের মধ্যে গোলাকার একটা পদার্থ দেখা যায় যেটাকে আমরা বলি নিউক্লিওলাস। নিউক্লিওলাসের তিনটে অংশ থাকে, গ্র্যানুলার জোন, ফাইব্রিলার জোন আর অ্যামরফাস জোন। আচ্ছা, আর একটা জিনিস একটু জেনে রাখো, সাধারণভাবে তোমার ইউক্যারিওটিক কোষের প্রত্যেকটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। তোমার প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে আমরা বলি তোমার সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম, একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে আমরা বলি সিনসাইটিয়াম। আর একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে আমরা বলি সিনোসাইট। ওকে, তাহলে সিনোসাইট আর সিনোসাইটিয়াম দুটোই কিন্তু একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ, কিন্তু প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে নামকরণটা আলাদা করা হয়েছে। একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম, আর একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে আমরা বলি সিনোসাইট। আরও কয়েকটা টার্ম তোমরা জেনে রাখো। সাধারণভাবে দেহকোষের যে তোমার ডিপ্লয়েড নিউক্লিয়াস, দেহকোষের নিউক্লিয়াসকে আমরা বলে থাকি ইউক্যারিয়ন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো আলাদা কোষের নিউক্লিয়াস যুক্ত আছে, একটা কোষের মধ্যে দুটো আলাদা কোষের নিউক্লিয়াস যুক্ত হয়েছে, সেটাকে, সেই ধরনের কোষকে আমরা বলি হেটেরোক্যারিয়ন। তাহলে একটা কোষের তার নিজস্ব নিউক্লিয়াস যুক্ত কোষ, সেটাকে আমরা বলছি ইউক্যারিয়ন। আর একটা কোষ দুটো
কোষ মিলিত হয়ে তৈরি হয়েছে, সেটাকে আমরা বলি হেটেরোক্যারিওন। এটা সাধারণত তোমরা ছত্রাকের যখন ছত্রাক পড়বে, ছত্রাকের যখন তোমার রিপ্রোডাকশন হয়, সেখানে যখন দুটো কোষ সাধারণভাবে দুটো আলাদা কোষ যখন দুটো কোষের নিউক্লিয়াস একটা কোষের মধ্যে আসে, ফিউশন হওয়ার আগের স্তরে আমরা সেটাকে বলি হেটেরোক্যারিওন। এবার যখন ওই দুটো নিউক্লিয়াস মিলিত হয়ে গেল, মিলিত হয়ে একটা নিউক্লিয়াস তৈরি করলো, সেই ধরনের যে গঠনটাকে আমরা বলি সিনক্যারিয়ন। তাহলে দুটো আলাদা কোষের নিউক্লিয়াস যখন একটা কোষের মধ্যে থাকে, সেইটাকে আমরা বলছি হেটেরোক্যারিয়ন। সেই হেটেরোক্যারিয়নের দুটো নিউক্লিয়াস যখন একসঙ্গে যুক্ত হয়ে গেল, তখন সেটাকে আমরা বলছি সিনক্যারিয়ন। বোঝা গেছে? আর তোমার সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এগের গঠন তোমরা ক্লাস 10-এ পড়েছ। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে এগ নিউক্লিয়াসটা হয়, সেই এগ নিউক্লিয়াসটা যখন ফার্টিলাইজেশনের আগে, নিষেকের আগে যে এগ নিউক্লিয়াসটা, সেটাকে আমরা বলি প্রো নিউক্লিয়াস। ওকে। আর সোম্যাটিক সেল, আমাদের দেহকোষের যে 2n ক্রোমোজোমযুক্ত নিউক্লিয়াস, সেটাকে আমরা বলি অ্যাম্ফি নিউক্লিয়াস। আর রিপ্রোডাক্টিভ কোষের ক্ষেত্রে, যেমন ধরো শুক্রাণু, ডিম্বাণু, এদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়। এরকম হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ক্রোমোজোমযুক্ত যে রিপ্রোডাক্টিভ সেলের নিউক্লিয়াস, সেটাকে আমরা বলি হেমি নিউক্লিয়াস। তাহলে কি কি আমরা জানলাম? প্রো নিউক্লিয়াস, অ্যাম্ফি নিউক্লিয়াস, হেমি নিউক্লিয়াস। প্রো নিউক্লিয়াস কাকে বলে? নিষেকের আগে এগ সেলের যে নিউক্লিয়াসটা, সেটাকে আমরা বলি প্রো নিউক্লিয়াস। আর অঙ্গজ দেহজ কোষ বা সোম্যাটিক সেলের ডিপ্লয়েড ক্রোমোজোম যুক্ত সোম্যাটিক সেলের নিউক্লিয়াসকে আমরা বলি অ্যাম্ফি নিউক্লিয়াস। আর হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত রিপ্রোডাক্টিভ কোষের নিউক্লিয়াসকে আমরা বলি হেমি নিউক্লিয়াস। আর দুটো টার্ম আমি বললাম, ইউক্যারিয়ন আর হেটেরোক্যারিয়ন। ইউক্যারিয়ন কাকে বলছি? একটা যে কোনো ইউক্যারিওটিক কোষ, সিম্পল একটা নিউক্লিয়াস যুক্ত ইউক্যারিওটিক কোষকে আমরা বলছি ইউক্যারিয়ন। আর যখন একটা কোষের দুটো আলাদা সোর্স থেকে, দুটো আলাদা সেল থেকে নিউক্লিয়াস এসে একটা কোষের মধ্যে আসছে, তখন সেটাকে আমরা বলি হেটেরোক্যারিয়ন। তো এই হেটেরোক্যারিয়নের দুটো নিউক্লিয়াস যখন ফিউজ করছে, সেটাকে আমরা বলছি সিনক্যারিয়ন। তো হেটেরোক্যারিয়ন আর তোমার সিনসাইটিয়াম বা সিনোসাইটের মধ্যে পার্থক্য আছে। ওখানে আমি তোমাদের এর আগে বললাম যে একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে বলছি সিনোসাইটিয়াম। তোমরা অনেকে হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সেই সিনসাইটিয়াম আর হেটেরোক্যারিয়ন কি এক? না, এক নয়। ওখানে সিনসাইটিয়াম যে নিউক্লিয়াসটা, সেটা একাধিক নিউক্লিয়াস, সেই একটা কোষেরই, তার নিজস্ব কোষেরই একাধিক নিউক্লিয়াস। আর এখানে হেটেরোক্যারিয়ন বলতে দুটো আলাদা সোর্স থেকে আসছে নিউক্লিয়াস, একই তোমার অর্গানিজমের কোষ, কিন্তু দুটো আলাদা পোলারিটির কোষ থেকে, দুটো আলাদা কোষের নিউক্লিয়াস যখন একসঙ্গে একটা কোষের মধ্যে আসছে, তখন সেটাকে আমরা বলছি হেটেরোক্যারিয়ন। আর সেই দুটো হেটেরোক্যারিয়ন ফিউজ করলে, যুক্ত হলে যেটা তৈরি হয়, সেটাকে আমরা বলছি সিনক্যারিয়ন। ওকে। তাহলে এই টার্মগুলো তোমরা আরেকটু পড়বে, যেগুলো বললাম টেক্সট বই থেকে অবশ্যই পড়ো। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।